বলা হয়ে থাকে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। এটি ভারতের বা ভারতীয়দের একটা পরিচয়গত অহংকারের দাবিও বটে। তবে সেই দাবি আদতে বর্তমান পরিস্থিতিতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটি এখন দেশে বিদেশে বা আন্তর্জাতিক আঙিনায় প্রবল আলোচনার বিষয়। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন আমরা আপনাদের জানাতে চাই। সেটি হলো যে তারা একটি বিশ্লেষণ চেপেছে যার শিরোনামে বলা হয়েছে যে মোদি বিরোধীরা নিশ্চিহ্ন একদলীয় শাসনের অধীনে ভারত। নিঃসন্দেহে এটি কোনো গণতন্ত্রের জন্যই ভালো কোনো চিহ্ন নয়। এই প্রতিবেদনে বলা হয়েছে যে এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় জনতা পার্টি বিজেপির হয়ে নরেন্দ্র মোদী যখন দেশ পরিচালনার জন্য প্রথম প্রচার শুরু করেন তখন তিনি কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দেন। তো স্বাধীন ভারতের প্রতিষ্ঠাতা এই দল কংগ্রেস এর পর থেকেই দিন যত এগিয়েছে ততই দুর্বল হয়ে পড়েছে। 2014 সালে নির্বাচনের পর দলটি খুব একটা ঘুরে দাঁড়াতে পারেনি। সেই নির্বাচনে পার্লামেন্টে 206 আসন থেকে তাদের আসন সংখ্যা নেমে দাঁড়ায় 44-এ। দলটির রাজ্য এবং বিধানসভাগুলোরও নিয়ন্ত্রণ একের পর এক হারাতে থাকে। তো এখন ভারতের 34টি রাজ্যের মধ্যে এই মোদী শাসিত বিজেপির অধীনে 21টি রাজ্য মোদী শাসিত বিজেপির জোটের অধীনে, যেখানে কংগ্রেসের নিয়ন্ত্রণ মাত্র 4টিতে। কংগ্রেসের এই পতনের ফলে ভারত জুড়ে আঞ্চলিক দলগুলোই ছিল ভারতীয় জনতা পার্টি এবং তার হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডার গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ। আপনারা আবারও বলি যে কংগ্রেসের বাইরে বিজেপির প্রতিপক্ষ হিসেবে একদম শেষ হিসেবে চিহ্ন হিসেবে টিকে ছিল আঞ্চলিক দলগুলো। আপনি দিল্লির কথা বলেন বা কেরালার কথা বলেন বা পশ্চিমবঙ্গের কথা বলেন, এইসব আঞ্চলিক দলের নেতারা মোদির বিরুদ্ধে অবস্থান নেন। তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন দুইজন। একজন হলো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। আরেকজন এম.কে. স্ট্যালিন, যিনি 2021 সাল থেকে তামিলনাড়ুর দায়িত্বে ছিলেন। তো এই যে গত নির্বাচনে মমতা ব্যানার্জি এবং স্ট্যালিন দুইজনই পরাজিত হয়েছেন, ফলে মোদি নিজেকে এমন এক ভারতের নেতৃত্বের আসনে দেখতে পাচ্ছেন যেখানে তার বিরোধী দল কার্যত কোনো রাজনৈতিক ক্ষমতা নেই। কার্যত বিরোধী পক্ষ রাজনীতি শূন্য হয়ে পড়েছে। বিভিন্ন সময়ে পার্লামেন্টে কংগ্রেসের আসন সংখ্যা বেশি ছিল, কিন্তু এখন মোদি ভারতকে একটা একক নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রের মতো তুলে ধরেছেন। আপনারা যদি পুরো মানচিত্রে বিজেপি ও তার জোট শাসিত রাজ্য কোনগুলো এগুলো দেখেন ভারতীয় মানচিত্রে, তাহলে দেখতে পাবেন যে পুরা গেরুয়া রঙে পুরা ভারতবর্ষই ছেয়ে গেছে। অল্প কয়েকটা এলাকায় বিচ্ছিন্নভাবে এই বিজেপি শাসনের বাইরে রয়েছে। তো স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যে ভারত রাষ্ট্রের ধারণা তুলে ধরেন তা ছিল এই বিশাল দেশের ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানবিক বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি রাজনৈতিক বহুত্ববাদের আদর্শ। এখন বিজেপির একটি রক্ষণশীল হিন্দু রাষ্ট্র গঠনের সেই শতবর্ষী স্বপ্নের কাছে নেহেরুর সেই স্বপ্ন বেশ দারুণভাবে পরাজিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিজেপি সবসময় তার সব সদস্যদের আদর্শগত অঙ্গীকার নিয়ে গর্ববোধ করে। সারা দেশে হিন্দুদের ঐক্যবদ্ধ করাই দলটির রাজনৈতিক কৌশল। আর সাম্প্রতিক দশকগুলোতে দলটি অন্য যে কোনো জাতীয় দলের চেয়ে সাংগঠনিকভাবে বেশ সুশৃঙ্খল। সেই সঙ্গে একটা ব্যবসা বান্ধব নীতিও তাদেরকে একটা স্বস্তির জায়গা দিয়েছে। তো সমর্থকদের মতে যে গত জাতীয় নির্বাচনে ধাক্কা খাওয়ার পরে কঠোর পরিশ্রম করেছে বিজেপি, সেই পরিশ্রমের ফলেই সাম্প্রতিক এই রাজ্যগুলোতে ভালো ফলাফল। 2024 সালের জুনে যখন ভোট গণনা করা হয় তখন তাদের জোট মাত্র 42.5% ভোট পেয়েছিল। তারা সরকার গঠন করে বটে, কিন্তু ভোটের আনুপাতিক হারে বেশ কমে যায়। তো সে সময় বিরোধী দলগুলো বেশ সংঘবদ্ধ করতে প্রচার চালায়, বিশেষ করে বেকারত্ব নিয়ে, কর্মসংস্থান নিয়ে, তারপরে ব্যবসা বাণিজ্য নিয়ে। তো এগুলোতে একটা স্থবিরতা ছিল, যেটা এই গত কয়েক বছরে কাটিয়ে ফেলতে সক্ষম হয়েছে, অথবা জনবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে
মোদী সরকার জনগণকে আস্থায় নিতে পেরেছে। আমরা পশ্চিমবঙ্গে যদি মমতার পরাজয়ের কারণ ধরি, তো পরাজয়ের কারণের মধ্যে এটাও ছিল যে পশ্চিমবঙ্গে শিল্পায়ন হয়নি, অর্থনৈতিক বড় কোনো প্রজেক্ট হয়নি, বা অর্থনৈতিকভাবে মানে বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান এগুলোরতে দৃশ্যমান কোনো উদ্যোগ যেগুলো নিয়ে তুমুল আলোচনা সেগুলো হয়নি। তো এই না হওয়ার পেছনে হচ্ছে কেন্দ্রীয় সরকারের মদত তো আছেই, কিন্তু এই না হওয়ার পেছনে জনগণের একটা বড় অংশ মনে করেছে যে বিজেপি যেহেতু কেন্দ্রে, সেহেতু আমরা মানে বিজেপিকে সমর্থন দিলেই হয়তোবা আমরা ভালো থাকবো বা ভালো এই রাজ্যের জন্য ভালো হবে। অর্থাৎ যে ইয়ের কারণ মানে তাদের প্রচারণার যে কৌশল, তো সেখানে মানে যে পরিবর্তনের ডাক, তো সেই পরিবর্তনের ডাকের মধ্যে উন্নয়ন, কর্মসংস্থান বা রাজ্যের মানুষকে ভালো রাখার যে অঙ্গীকার, এগুলোও ছিল। তো এই যে বিজেপির রাজনৈতিক উদ্যোগ বা রাজনৈতিক কার্যক্রম, এতে আস্থা বেড়েছে এমনটি বলা হচ্ছে এই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। তো এখানে ধরেন যে রাজনৈতিক ভাষ্যকার সুগত শ্রীনিবাস রাজু, তার বরাত দেওয়া হয়েছে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনে। সেখানে বলা হচ্ছে 2024 সালে মোদি ছিলেন এক আহত বাঘের মতো, এখন তিনি ঠান্ডা মাথায় প্রতিশোধ নিতে নেমেছেন। এর পরপরই দলটির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের দলে ভেড়ানোর চেষ্টা করতে শুরু করে, নতুন মানে রাজনৈতিক নেতাদেরকে ভাগায় নেওয়ার চেষ্টা শুরু করে। তারপরে হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ব্যবহার করে হচ্ছে আরও কিছু উদ্যোগ এর সাথে যুক্ত হয়, যেমন ধরেন ভোটারদের বাদ দেয়া, ভোটারদের যুক্ত করা, তারপরে হচ্ছে যে নানান স্বার্থে প্রলোভন দেখায়া টাকা দেয়া বা বিভিন্ন প্রলোভনে প্রলুব্ধ করে দলে কর্মী ভেড়ানো, এইসব কারণে হচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি বেশ একচেটিয়া মানে অবস্থান তৈরি করতে সক্ষম হয়। এখানে প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালে বিজেপি 27 বছরের মধ্যে প্রথমবারের মতো রাজধানী দিল্লিতে জয়লাভ করে, পরাজিত হন অরবিন্দ কেজরিওয়াল। দেখেন মানে বিজেপি রাষ্ট্র ক্ষমতায়, পুরো দেশের বেশিরভাগ এলাকা তাদের কর্তৃত্ব, কিন্তু অবস্থান ধরে রেখেছিলেন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টির প্রধান। তবে সেই আম আদমি পার্টির প্রধানও শেষ পর্যন্ত মানে গেরুয়া ঝড়ে হার মানতে বাধ্য হন 2025 সালে। আর 2014 সাল থেকে মোদির উত্থানকে 2014 সাল থেকে মোদির উত্থানকে যে চ্যালেঞ্জ তার ঘরে বসে জানিয়ে আসছিলেন তিনি হলেন এই কেজরিওয়াল। তো গত বছর বিহারে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিরীক্ষা কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। বহু মানুষ ভোট দিতে পারেননি। হচ্ছে রাজ্যের মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা তারা জানিয়েছেন যে তালিকা থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে, সেখানেও বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন করে 90 লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে, অন্তত 27 লাখ মানুষ ভোটই দিতে পারেনি। আর এটা বিজেপিকে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের দাঁড় করাতে আরও সাহায্য করেছে। তো মোদি বেশ কিছুদিন ধরে ক্ষমতায় আছেন, প্রায় 3 টার্ম, তো 12 বছর হতে ধরে চলছে। ওই এটা 2026, 28-এ আছে পরবর্তী নির্বাচন। তো এই বিজেপির নির্বাচনী যন্ত্র, এটাকে কৃতিত্ব দেওয়া হচ্ছে। আর এই নির্বাচন মানে পশ্চিমবঙ্গের যে নির্বাচনটি হয়ে গেল, তো এই নির্বাচন যেভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হয়েছে, আইন আদালতকে ব্যবহার করা হয়েছে, সামরিক আধাসামরিক বিভিন্ন বাহিনীকে ব্যবহার করা হয়েছে, রাজনৈতিক ব্যাপারগুলোতে ব্যবহার করা হয়েছেই, হয়রানিমূলক ব্যবস্থা সব কিছু ছিল। তো এত কিছুর পরেও মানে মোদি যে কারিশমা দেখাতে পেরেছেন পশ্চিমবঙ্গে, তো এই মডেল এখন আরও অন্য রাজ্যগুলোতেও মানে কার্যকর হতে পারে এমন সংখ্যা কিন্তু করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আপনারা জানেন যে তামিলনাড়ুতে অভিনেতা থালাপতি বিজয় যে জয়লাভ করেছেন, সেখানে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। তো সেখানেও কিন্তু বিজেপি বেশ কলকাঠি নাড়ার চেষ্টা করছে। বিজেপি থালাপতির টিভিকের প্রয়োজন সরকার গঠন করতে 118টি আসন, 108টা আসন জিতেছে থালাপতি বিজয়ের দল। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইএডিএমকে, তো তাদের সাথে একটা মিটিং হয়েছে। এখন দ্বিতীয় বা তৃতীয় স্থানে যারা, তাদের জোটকেও ক্ষমতায় নেওয়ার একটা চেষ্টা চলছে, যে দ্বিতীয় এবং তৃতীয় জোটের সাথে যদি মানে দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করা দল জোট, তাদের আসন সংখ্যা মিলেও
গেলেও সরকার গঠন করার মতো অবস্থা হয় না। তো এখানে বিজেপি একটা নেপথ্যে চেষ্টা করছে যে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে থাকা দলের সাথে ছোট ছোট স্বতন্ত্র যারা জিতেছে 2-4 জন তাদেরকে যুক্ত করা, আর টিভিকে থেকে কিছু সদস্যকে ভাগায় নেয়া। তো এতে করে থালাপতি বিজয়ের হচ্ছে যে সরকার গঠনের স্বপ্ন সেটি দুরাশায় পরিণত হতে পারে। তবে এসব কিছুই যদি কিন্তুর ব্যাপার, কিন্তু আলোচনায় যে যদি থালাপতি বিজয়ের দল টিভিকে মানে যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতার মাধ্যমে প্রয়োজনীয় আসন সংখ্যা পূরণ করে ফেলেন, তবে থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার যে স্বপ্ন সেটি বাস্তবে রূপ পাবে। তো সেখানেও বিজেপি একটা বাগড়া দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ যে উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত এবং সাংবিধানিকভাবে সেকুলার হিসেবে দাবিদার ভারত, তার কিন্তু হিন্দুত্ববাদীর রূপান্তর অপ্রতিরোধ্য গতিতে চলছে, সেই আশঙ্কাই করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গবেষকদের আলোচনায়, বিশ্লেষকদের আলোচনায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের কথায়। আপনারা খেয়াল করে দেখবেন যে বিজেপির নেতারা প্রকাশ্যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার কথা বলেছেন। পশ্চিমবঙ্গে জয়ের পর শ্যামাপ্রসাদ তাকে স্মরণ করেছেন নরেন্দ্র মোদী। শ্যামাপ্রসাদ কে? শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গ বিজেপির একদম মানে বীজ বপনকারী। তার যে ছায়া সংগঠন যে আরএসএস, সে আরএসএস এর হচ্ছে প্রতিষ্ঠাতাদের একজন। তো এই শ্যামাপ্রসাদকে স্মরণ করেছেন নরেন্দ্র মোদী, এবং শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই বলেছেন তাকে ভোট দিয়েছে হিন্দুরা এবং মুসলিমরা ভোট দিয়েছে তৃণমূলকে। শুভেন্দু অধিকারী তার ভিডিও আপনারা হয়তো দেখবেন, সেখানে তিনি প্রকাশ্যেই বলছেন যে কিসের সেকুলার টেকুলার, এদেশ হিন্দুদের দেশ, এদেশ হিন্দুদের হচ্ছে দেশ। তো এই যে হিন্দুদের দেশ, যেই জওহরলাল নেহেরুর স্বপ্ন ছিল যে সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে বৈচিত্র্যপূর্ণ সহাবস্থানের দেশ ভারত, সেই দাবিকে কিন্তু রীতিমতো কোণঠাসা করে ফেলা হচ্ছে এবং দাবির প্রতি যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি শাসিত নরেন্দ্র মোদী ও অমিত শাহ জুটির এই অপ্রতিরোধ্য ভারত যাত্রা। তাতেই শঙ্কা জেগেছে যে ভারত কি তার পরিচয় হারাচ্ছে।